बहारों में ले चलूं आओ हुजूर ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইপসিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম সেই গানটা কেন গাইলাম, তো আপনারা গানটার মধ্যে লিরিকটা শুনলেন, আও হুজুর তুমকো সিতারো মেলে চলুক। তো সিতারার ইংলিশ কি? স্টার। এবার বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে সব বুঝতে পারবেন। এই যে স্টার, সেই স্টারে, এই স্টার সেই স্টার নয় যেটার কথা আর কি সিনেমায় এই গানটার মধ্যে হয়েছে। আমাদের এখানে আরও অনেক কিছুই আছে, স্টার থিয়েটার আছে, স্টার রেস্টুরেন্ট আছে, স্টার মল আছে, এরকম অনেক কিছু স্টার আছে না। তো সেরকমই কোথাও একটা গিয়ে আমার একটা এমন জিনিস উপলব্ধি হয়েছিল, আজ যেটা দেখে আমি মানে একেবারে সেই জিনিসটার সাথে এমন একটা জিনিস দেখলাম যে আমি যা ভাবছি সেটা একেবারেই ঠিক। এতদিন আমি যা ভেবেছিলাম সেটাই একদম ঠিক, একেবারে প্রমাণ পেয়ে গেলাম। তো সেই প্রমাণটা কি বৃত্তান্ত অবশ্যই বলবো। তো চলে আসি এখন ভিডিও নিয়ে। দেখলাম একটা ভিডিও যেটা কিনা এই আমাদের ওয়াইটির দালাল সে বানিয়েছে, মানে এখন যে লাতখোর দালাল তো অনেক আছে, বুঝতে পারবে না মানুষ। তো অনেক দালালে ছড়াছড়ি, তার মধ্যে যে লাতখোর দালাল আছে সেই লাতখোর দালালের একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওটার মধ্যে কি না, তো এখন প্রত্যেকটা কথায় মানে শয়নে স্বপনে জাগরণে সব কিছুতেই হচ্ছে গিয়ে সঙ্গীতাদি। তো সঙ্গীতাদি করে বেশ ভালোই কিন্তু পয়সা কামাচ্ছে। তো এইটা বলতে গিয়ে মনে পড়ে গেল, আমাকে দিয়েও কিন্তু কম পয়সা কামায়নি। চিন্তা করে দেখুন আমার ভয়েস, এক একটা ভিডিও থেকে একটু করে ভয়েস নিয়ে যে একটা বড় ক্লিপিং তৈরি করেছে, সেইটা বাজিয়ে যে ভিডিওটা করেছে 1 ঘন্টার ওপরের ভিডিও। মানে ভাবতে পারছেন, ওই একটা ভিডিওই হচ্ছে গিয়ে 3টে ভিডিওর সমান। আমি কম করেই ধরলাম, আমি 3টেই ধরলাম, 3টে ভিডিওর সমান। আর ওই ভিডিওটার মধ্যেই সবচেয়ে মানে এ যাবৎকালীন যে কটা ভিডিও করেছে তার মধ্যে সবচেয়ে ভিউজ ওই ভিডিওটার মধ্যেই হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন? তো এবার এই মাসের কিন্তু দুধের স্বরের চালটা আমার উপরেই গেল। ঠিক আছে, তো অসুবিধা নেই। এটা তো আমি তো কখনোই মানে দুঃখ করি না, আমাকে নিয়ে কেউ কন্টেন্ট বানালে আমি কখনোই দুঃখ করি না। কারণ অবশ্যই আমিও এখানে যখন বলতে এসেছি, আমারও ভুল ত্রুটি হলে বা আমার কোনো কিছু আমাকে যদি মনে হয় যে আমার যে যুক্তিটা সেটা কাটার ক্ষমতা কারোর আছে, সে কেটে সে যদি ভিডিও করবে অবশ্যই করুক, কোনো অসুবিধা নেই। তো এখানে অনেক মানে আমার যুক্তির তো কিছু পায় না, শুধু সারাক্ষণ সবার মধ্যে একটাই জিনিস, সেটা হচ্ছে কি না আমার বডি শেমিং। তো ঠিক আছে, তাতেও কোনো যায় আসে না। আমাকে একটুখানি যদি করবে আমিও সেটা উত্তর দেওয়ার ক্ষমতা রাখি। তো যখন যাকে মনে হয় উত্তর দেওয়ার মতো তখন অবশ্যই দিই। তো যাই হোক, সেখানে এবার আমাকে অনেকে এসে বলেন যে ওকে নিয়ে তুমি কেন ভিডিও করছো, ওকে নিয়ে ভিডিও কেন করছো? কেন করবো না, ওয়াই নট? মানে ধরুন এমনি একজন ব্লগার, সেই ব্লগারকে নিয়ে বলার চেয়ে তো একে নিয়ে বলা আরও অনেক ভালো। কারণ হচ্ছে গিয়ে ব্লগার সে তো কারোর সাথে পাশে থাকে না, বাট যে আর কি অন্যকে নিয়েই যার কন্টেন্ট, অন্যের ভিডিওই যার কন্টেন্ট, অন্যের জীবনই যার কন্টেন্ট, তাকে নিয়ে কন্টেন্ট করা তো আরও ভালো কথা। সেটা তো তার মধ্যে আমার কোনো গিল্ট থাকে না আর কি। ভালো কিছু তুলে ধরি সেটার জন্য কখনোই মনে দুঃখ হয় না, কারণ ভালো জিনিস তুলে ধরতে ভালো লাগে। কারণ সবার কাছে যতটা না পৌঁছালে যদি আমার দর্শকের কাছে আমি পৌঁছে দিতে পারি, আমি মনে করি যে এটাই আমার সার্থকতা। আর এরকম প্রচুর কমেন্ট আপনাদের আমি পাই অনেক বড় বড় ব্লগারদের ক্ষেত্রে, যে এদের তো আমি দেখতাম না, তুমি বললে তারপর দেখলাম, এখন আমার ভালো লেগে গেছে, এখন আমি কিন্তু এদের দেখি। এইটাই হচ্ছে আমার সেই ভিডিওটা বানানোর সার্থকতা। এরকম একটা না, অনেকের ক্ষেত্রে হয়েছে। এর ক্ষেত্রে কি, যে অন্যকে নিয়েই কথা বলছে, যে অন্যকে নিয়ে কামাচ্ছে, তাকে নিয়ে কামাতে কোনো ক্ষতি তো লাগে না, কোনো খারাপ তো লাগে না, বরং ভালো লাগে, বরং ভালো লাগে। তো সেই জন্য আমি কেন করতে যাব, আমি কেন ওকে নিয়ে ভিডিও করতে যাব না? তো সেখানে যখন এমনকি যারা ব্লগার থাকে তাদেরও আমরা তো দোষ ত্রুটি বার করে নিয়ে আসি, তাই না? তাহলে এই কথাগুলো বোকা মানে প্রথমত এই যে কন্টেন্ট ক্রিয়েটার সে নিজেই এই বোকা কথা বলে, আমারে ছাড়া তোদের চলবে না, মানেটা কি? ওর কাকে ছাড়া চলবে? ওর কাউকে ছাড়া চলে যাবে? চলবে না তো। তাহলে যে নিজে পড়ো যে বিশ্বে আবার অন্যের এই কথাটা বলে কি করে? আর এখানে তো কন্টেন্টের মধ্যে ঢুকতেই হয়, কারণ একই কন্টেন্ট, একজন যে ও বানাচ্ছে পজিটিভ, আমি ধরুন বানাচ্ছি নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমাকে তো ও যে পজিটিভগুলো বলেছে সেগুলো যে ভুল, সেগুলো তো প্রমাণ করতেই হবে। আশা করি এতদিনে সবাইকে বুঝিয়ে দিয়েছি, আর যারা বোঝেননি তাদের বোঝানোর আমার কোনো দায় নেই। অবশ্যই ভিডিও করব, আমি 1000টা চাইলে করতে পারি, কিন্তু তার সত্ত্বেও ইচ্ছা করে বাই চয়েস
আমি করব। যেমন কিনা আজকে ভিডিওর মধ্যে বললো যে যে আজকে আগের দিন বাড়ির থেকে ব্লগ শুরু করেনি, কিন্তু আজকে এরপর যেটা লেটেস্ট ব্লগ দিল সেটাতে ও বাড়ির থেকেই করেছে। তো কি হয়েছে তাতে? ইটস আ চয়েস। হ্যাঁ ঠিক আছে, চয়েস, একেবারেই চয়েস, একদম চয়েস। কিন্তু মানে বাড়ির নিয়ারেস্ট স্টেশন থেকে ছেড়ে অন্য স্টেশনে গিয়ে ব্লগ শুরু করাটা, এটা কার চয়েস হতে পারে ভাই? এটার জন্য চয়েস না, এটার জন্য এক্সপ্লানেশন দিতে হয় যে আমার বাড়ির কাছে এইটা হচ্ছে কি যেন বলে স্টেশন। যেমন আমি বলছি, ধরুন আমি এখানে যেখানে থাকি সেখান থেকে আমার বাড়ির নিয়ারেস্ট স্টেশন হচ্ছে সুভাষগ্রাম। এবার যদি আমি সুভাষগ্রাম ছেড়ে সোনারপুর বা নরেন্দ্রপুর বা ওদিকে ধরুন মল্লিকপুর বা ওদিকে বারুইপুর অন্য কোথাও থেকে যদি আমি ট্রেন ধরি, তাহলে অবশ্যই আমার দর্শকদের বলে দেওয়া দরকার যে কেন আমি সুভাষগ্রাম থেকে ট্রেন না ধরে বারুইপুর বা সোনারপুর থেকে ট্রেন ধরলাম, তাই না? তো সেক্ষেত্রে ওসব কিছু বলার কোনো বালাই ছিল না। ও জাস্ট বলেছিল যে আমি এখানে যাচ্ছি আর ওইখানে যাওয়ার জন্য আমি টাকি স্টেশনে উঠেছি আর সেখান থেকে আমি ব্লগটা শুরু করলাম। এই জন্যই প্রশ্ন। তো যাই হোক, সেটা তো এরা বুঝবে না একটা চয়েস কি, আর একটা মানুষ কোনো নিজের কিছু ঢাকার জন্য কি করে সেটা ও সবই ভালো করে বোঝে, কিন্তু সেটা বলবে না। তো যেমন কিনা এই যে একটা ভিডিও দেখলাম কার, সোমনাথের, ওফ দারুণ ভিডিও করেছে, দারুণ রোস্টিং ভিডিও করেছে। সত্যি কথা বলতে সোমনাথ যদি এটাতে ধরে রাখে, এটাতে যদি ইন্টারেস্ট না হারায়, তাহলে ও সত্যিই খুব ভালো করবে। মানে বেশি না, রোস্টাররা আমি দেখেছি মাসে যারা খুব বেশি দেয় তারা হয়তো 2টো দেয়, আর বেশিরভাগ মাসে একটা করেই ভিডিও দেয়। অনেকেই আছে তারা মাসে একটা করে ভিডিও দেয়, বা অনেক সময় এরকম হয় যে 2 মাস হয়ে গেল তাদের কোনো ভিডিওই আসে না। কারণ রোস্টিং জিনিসটা এমনই, অনেক ধৈর্যের ব্যাপার, অনেক তারপর হচ্ছে গিয়ে অধ্যয়নের ব্যাপার, অনেক রিসার্চের ব্যাপার। রোস্টিং এমনি হয় না। এই যে দেখলেন না, যাকে নিয়ে এখন ভিডিও করতে বসেছি, সে 2 দিন আগে কি বললো যে কন্ট্রোভার্সি আর বরের মধ্যে থেকে আমি বরকে চুজ করে নিয়েছি, কন্ট্রোভার্সি আর করবো না। তারপরের দিন এসে কি বলবো, না কন্ট্রোভার্সি তো করবো না, ঠিক করেছি, কিন্তু আমি ভাবছি কন্ট্রোভার্সিটাকে একটা নতুন রূপ দেবো, মানে আমি সেটাকে রোস্টিংয়ের পর্যায়ে নিয়ে যাব। সেই রোস্টিংয়ের পর্যায়ে নিতে গিয়ে একটা রোস্টিং ভিডিও তো করতে পারলোই না, উল্টে মানে শুধুমাত্র দর্শকদের মানে বলেছে যে রোস্টিং ভিডিও করবো, সেই জন্য একটা বোকা কাসুন্দি দিদি সে কি বোকা ওই ভিডিওটা যে করলো, মানে ও নিজেও দেখে নিজেও ভাবে যেটা আমি কি করলাম। তো যাই হোক, যেহেতু সেই কাসুন্দি দিদিকে ডাইরেক্ট কিছু বলতে পারছিল না, কিন্তু গায়ের জ্বালাটা তো মিটাতে হবে, সেই জন্য ওরকম একটা বোকা ভিডিও করলো। তো দেখুন হয়ে গেল, বর আর কন্ট্রোভার্সির মধ্যে কি চুজ করে নিল সেটা আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে ওর চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন, এই যে আমাকে নিয়ে যে আমার ভয়েস মানে ভিডিও থেকে ভয়েস কেটে যে শোনালো, ওটা কি ভিডিও ছিল? ওটা রোস্টিং ভিডিও ছিল। কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সিতেই ফিরে এসছে। তাহলে এই যে বড় ডায়লগগুলো আমি যে তখনই বলেছিলাম যেটা কিছু না, এটা সমস্ত হচ্ছে 10 তারিখের মায়া, মোহমায়া, 10 তারিখের মহিমা। এই 10 তারিখে যেহেতু মানে একদম ঠিক হয় যে এই দিন অবধি যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলোর ওপরেই রেভিনিউ এই মাসের ডিসাইড হবে, সেই জন্য 10 তারিখে একটা মোক্ষম চাল প্রত্যেক মাসেও দেয়। আপনারা ভালো করে যারা মানে ওর ভালোবাসার মানুষরা আছেন তাদের বলবো, কারণ মেনলি ওর ভালোবাসার মানুষরাই কিন্তু ওর হাতে বোকা হন। যারা ওকে পছন্দ করে না তারা কেউ বোকা হয় না, বোকা আপনারাই হন। তো আপনারা গিয়ে দেখবেন সেই কবের থেকে এই একই জিনিস চলে আসছে প্রত্যেক মাসের শেষে, যে মাসে সেরকম ভিউজ হয় না। আমরা তো সবাই স্টুডিওতে দেখতে পাই যাই যে এই পুরো গোটা মাসটাতে আমাদের ঠিক কত ভিউজ হলো, কীরকম টাকা আমাদের মোটামুটি জমেছে, কীরকম ডলার জমেছে, আমরা তো সেটা দেখতে পাই। তো সেটা পূরণ ও যে মাসে দেখে যে এটা আমাকে পূরণ করা সম্ভব না, তখনই ও মেন এই মোক্ষম চালগুলো খেলে। যখন দেখে কোনো কারণে ভিউজ কম হবে, যেমন যেদিন ভোটের রেজাল্ট ছিল, জানে যে এই দিন আমার কারোর ভিউজ সেরকম হবে না, সেই জন্য কি চালটা চাললো না, একটা ভয়েস কল শুনিয়ে দিল, একটা ভয়েস রেকর্ডিং শুনিয়ে দিল মন্দিরার। তো যাই হোক, মন্দিরার সাথে একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছিল যে টাইটেল, একটা টাইটেল দেখছিলাম যেটা ব্লগ চ্যানেলে দিয়েছে যে আমার আর আমার বরের ভালোবাসার জন্য, আমাদের মানে রোম্যান্টিক হওয়ার জন্য কোনো বারের রেস্ট্রিকশান নেই। মানে এটা বুঝতেই পারলাম যে মন্দিরাকে ঠুকে বললো কথাটা। তো তার আগে একদিন বলেছিল যে বাবা এত বড় ব্লগার আমাদের ব্লগ দেখে, এটাই তো অনেক বিষয়, অনেক বড় কথা। এই যে সোমনাথ যে রোস্টিং ভিডিওটা করেছিল, ওকে বলছে অন্যদিকে তাকিয়ে এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না। আমি বলবো ওটাই বেশি করে করবে, ওটাতেই
ওটাতেই হার্ট হয়েছে, ওটাতেই হার্ট হয়েছে। এই যে বলছে না, যদি সত্যি ওর মানে একটু যায় না আসতো না, ও পাত্তাই দিত না। কারণ নিজেই বলে যে আমার প্রচুর ইগনোর পাওয়ার, মানে ওর নাকি ইগনোর করার পাওয়ার প্রচুর। যদি সত্যি তোমারটা একদম ভালো না লাগতো তাহলে ও পাত্তাই দিত না, পাত্তাই দিত না। কিন্তু দিয়েছে, তার মানে জানবে যে একদম জায়গা মতো গিয়ে লেগেছে। তো সেখানে বলছে আমার বরের রোম্যান্টিক হওয়ার জন্য কোনো বারের প্রয়োজন হয় না, কোনো রেস্ট্রিকশান নেই। মানে ও এখনও এটা ভাবে যে মন্দিরা ওকে যে কথাটা বলেছিল, এই কথাটা যে বলেছিল, ও এখনও এটাকে বেদবাক্য আর ধ্রুব সত্যি মেনে নিয়েই চলে। মানে ও এখনও এটা বুঝতে পারছে না যে মন্দিরা তখন সেই মানে যে পর্যায়ে ছিল, যে পরিস্থিতিতে ছিল, যে ওর যেটা করার জন্য উঠে পড়ে লেগেছিল, তার জন্য ওকে যথাসম্ভব বানিয়ে বানিয়ে যে কথাগুলো বলতে হবে সেইগুলোর একটা অংশ এটা ছিল যে আমার বর আমাকে শুধুমাত্র শনিবার, বলো আমি কি করব। কারণ মন্দিরা, আমি আগেই বলেছিলাম, মন্দিরা একটা মোক্ষম চাল চেলেছে, মোক্ষম চাল চেলেছে। মানে এই যারা ওকে নিয়ে এত ভোগ করছিল তার মধ্যে সবচেয়ে যে তাগড়াইটা ছিল, সবচেয়ে যে তাগড়াই ছিল, যে আর কি সবচেয়ে বেশি ভোগ করতে পারছিল, যার হর্স পাওয়ার আছে, তাকেই লাগামটা পড়িয়েছিল। আর দিয়ে কি বলেছিল, এমন কথা বলেছিল যে কথাগুলো ও রিলেট করতে পারবে। কারণ ও তো এতদিন ধরে ওকে একটুখানি তো অন্তত দেখেছে, বা যখন মানে ভেবেছে যে একে আমার কাজে লাগাবো কি লাগাবো না, একটু তো হোমওয়ার্ক করেছে। তো সেখানে ওর সিডাকটিভ যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলো নিশ্চয়ই দেখেছে, আর তাতেই বুঝে গেছে যে এ কিছু না বুঝুক, শুধু যদি এই কথাটা বলি যে আমার ভেতরে কতটা খিদে রয়েছে। মানে ধরো আমাকে সপ্তাহে একদিন খেতে দেওয়া হয়, বাকি খিদেটা আমি কি করব বলো। আর এও খুব ভালো ওই খিদেটা জানে, সেই জন্য ঠিক ওকে ওই কথাটা দিয়েই বুঝেছে। আর ওর সঙ্গে সঙ্গে বুঝে গেছে, আর তাই তো সত্যি তো। মন্দিরা যদি এই কথাটা মানে যার সাথে ওর রিলেশন তাকেও বলে থাকে, আমি বলবো তো সেও যদি বিশ্বাস করে থাকে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু আমি এখানে কোনো ওকে দোষ দেবো না, কারণ ওর তখন যেরকম মেন্টাল স্টেট ছিল সেটা আমরা এখন বুঝতে পারি। ও তখন ওর যেটা মনে হচ্ছে সেটাই ও করেছে, আর সেটাকে এখনও ধ্রুব সত্যি মেনে আর সেটাকে নিয়ে টাইটেল দিয়ে যে নিজেকে কত বড় চু সাবিত করলো, আমি শুধু দেখছি আর হাসছি। তো যাই হোক, মানে এই হচ্ছে, মানে বলে না কি বলবো আর কি। তো নিজেই বলেছিল যে মন্দিরা কত মিথ্যেবাদী, কতবার করে আমাদের বোঝানোর চেষ্টা করলো যে মন্দিরা কত মিথ্যেবাদী। তাহলে ওকে যে কথাগুলো বলেছিল, ভেতরকার যে কথাগুলো বলেছিল, সেগুলো কতটা সত্যি সেটা ও বিচার করার মনে হয় এখনও অবস্থায় পৌঁছায়নি। কারণ ওর ওই একটাই জিনিস যেটা মন্দিরা আর কি বুঝিয়েছিল, যে আমার এই প্রবলেমটা, যেটা সেম কিন্তু টিনও ওকে বুঝিয়েছে, যে একটা অল্প বয়সী মেয়ে, তার একটা নিড আছে, ও ওই নিডটাই বুঝেছে, ও ওই নিডটাই শুধুমাত্র বুঝেছে। বলে না যে একটা মানুষ এক একটা জায়গা মানে অন্য এক একজনের সাথে রিলেট করতে পারে, কারণ সেটা তার সাথে হয় বলে সে রিলেট করতে পারে, সে ফিল করতে পারে। তো ওরা প্রত্যেকেই বুঝেছে যে একে ঠিক কোন আমাদের কষ্টটা বোঝাই, এই কষ্টটা বুঝলে এ কিন্তু বুঝবে, রিলেট করতে পারবে। আর ঠিক জায়গা মতো গিয়ে লেগেছে, আরও বুঝেছে যে বাবারে সত্যি তো একজন হাজবেন্ড সে এরকম বেঁধে দিচ্ছে মাত্র একদিন। তো যাই হোক, যাক, এটা সম্পূর্ণ ওদের ব্যাপার। কিন্তু ও যে মন্দিরাকে এতটা সত্যবাদী মনে করে, আমরাও সবাই খুব সত্যবাদী মনে করি মন্দিরাকে, কিন্তু কেউ আর মিথ্যা কথা বলবে না যে মন্দিরা মিথ্যেবাদী, মন্দিরা কথায় কথায় মিথ্যা বলে। ও কিন্তু এটা মন্দিরাকে সবসময় বলে। তো যাই হোক, ও তো একটা কথা একবার মানে নিজের ক্ষেত্রে যা একবার বললো, আবার অন্যের ক্ষেত্রে পরবর্তীকালে চেঞ্জ করে দেয়। এটাই ওর মানে প্রথম থেকেই এই দোগলামিটাও করে আসছে, নিজের ক্ষেত্রে একরকম, অন্যের ক্ষেত্রে আরেক রকম। আজকে এই টিনের ক্ষেত্রে বলছে যে বাবা তোমরা কি গো, মেয়েটা একটু বেরিয়েছে, ঘুরছে, বেড়াচ্ছে, হ্যাঁ এরকমভাবে তোমাদের ভাল লাগে? একটা মেয়ের পিছনে দিন রাত এরকমভাবে পড়ে থাকতে তোমাদের ভালো লাগে? ওদের যে গাড়িতে ম্যাগনিফাইং গ্লাস তোমরা দিয়ে দেখছো যে ও গাড়িতে কতজন ছিল, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না? তো যাই হোক, আমি তো সবচেয়ে বেশি হাসি পেলেও ও বললো যে ও সেবকের শুধুমাত্র গলার স্বর শুনেছে, সেবককে দেখতে পায়নি। মানে পুরো ভিডিওটা চলে গেল, ভিডিওর মধ্যে গাড়ির মধ্যে দেখা গেল, যেখানে খাচ্ছিল সেখানে দেখে বোঝা গেল, যেখানে আওয়াজে ঢুকছিল সেখানে বোঝা গেল যে ওরা ঢুকছে আর ওরা ওপাশে দাঁড়িয়ে কথা বলছে, সেটা বোঝা গেল। এত কিছুর পরেও বলছে ও নাকি শুধু সেবকের গলা শুনেছে আর কিছু দেখেনি। তো সত্যি কথা, ওর ম্যাগনিফাইং গ্লাসই লাগবে। তো সেক্ষেত্রে বলছে যে
এরকমভাবে ভাল লাগে একটা মেয়ের পেছনে দিন রাত পড়ে থাকতে? তো অনেক দর্শক তারা প্রত্যেকে আলাদা আলাদা করে দিন রাতে পড়ে থাকে, কিন্তু আমি ওর কথাটা শুনছি, আমি ভাবছি যে লুক হুজ টকিং, যে কিনা একটা ব্লগারের পেছনে প্রায় 2 বছর আদা জল খেয়ে লেগেছিল, একটা ভিডিও দিত, সেই ভিডিওটাকে 3 ধাপে মানে 3টে ভিডিও করে সারাদিনে সবার সামনে তুলে ধরতো। তাহলে এটাকে কি বলে? এটা তো মানে এঁটুলির চেয়েও বাজে। ওই যে হয় না একটা এক রকমের পোকা হয় না, যেটা গায়ের মধ্যে পুরো চিপকে বসে থাকে, খেয়ে পুরো রক্ত ফুলে হয়ে যায়, যেগুলোকে এঁটুলি বলে। মানে এ তো এঁটুলিকেও লজ্জা দেবে, এঁটুলিকেও লজ্জা দেবে ও। মানে সে এখন বলছে যে তোমাদের ভাল লাগে একজনের পেছনে লাগতে। তো ওরকম যে সারা মানে দিন রাত একজনের পেছনে একজনকে কন্টেন্ট বানিয়ে প্রত্যেকটা ভিডিওর 3টে করে ভিডিও, একটা ভিডিও ওদের আর 3টে ভিডিও এর করে রাখতো, সেগুলো ভাল লাগতো? এমনকি এক একদিন 4টেও হয়ে যেত, যখন খুব বেশি কন্টেন্ট পেয়ে যেত 4টেও হয়ে যেত। তাহলে ভাল লাগতো? তখন মনে হতো না যে এদের কেমন লাগছে, যাদেরকে নিয়ে আমি এরকমভাবে করছি কন্টেন্ট, তাই না? তখন মনে হতো না, কারণ তখন ওটা তো আমার কন্টেন্ট, ওকে দিয়ে তো আমাকে ইনকাম করতে হবে। তাই জন্য আমার ও কি মনে করছে, ওর কত কষ্ট হচ্ছে, ওর কতটা মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে, সেটা কিন্তু দেখে না, সেটা দেখে না, তাই না? মেন্টাল হ্যারাসমেন্ট মাই ফুড। তো যাই হোক, যেটা হচ্ছে গিয়ে বলছিলাম, এবার বলছে তোমরা সঙ্গীতাদিকে বলছে যে সঙ্গীতাদি কত তাড়াতাড়ি পাল্টি খায়। ও তো ভুলেই গেছে যে ও যে মানে গিরগিটিকেও লজ্জা দিয়ে ফেলেছে, ও ভুলেই গেছে। আজকে বলছে যে টিনের মায়ের কথা, বলছে যে সবাই একজন কমেন্ট করেছে, সেই কমেন্টটায় বলছে যে মা মেয়ে দুজনকে নোংরা। আমার পড়তে খুব খারাপ লাগছে, আমার ভীষণ খারাপ লাগছে। 2 দিন আগেই রোস্টিং ভিডিও যখন খুলবে বলেছিল, তখন বলেছিল এই সবার আগে টিনের মাকেই রোস্ট করবে। তো রোস্টটা কি দিয়ে করতো, কিভাবে রোস্ট করতো? ওনারা যে কমেন্টটা করেছে তার চেয়েও মানে আরও আস্তে করে চিমটি এরকম টুক করে, নাকি ওই যেরকম আতিকা খান্ডালাতে লাস্টে করে এরকম করে যে ছাকা দিয়েছিল দেশলাইয়ের, ওইরকম দেশলাইয়ের টুক করে একটা ছাকা দিয়ে রোস্ট করতো। যে ফার্স্ট লিস্টে যার নাম ছিল তাকে বলে রেখেছিল যে উনি আমার কন্টেন্ট হবেই হবে, তাহলে তখন কি করতো? আর এখন বলছে যে বাবা এরকম কমেন্ট আমার ভালো লাগছে না পড়তে। তো যাই হোক, এবার ফোকলাকে তো দেখতেই পাচ্ছে না কোথাও, ও ফোকলাকে দেখতেই পায় না। বলছে ফোকলা, আমার মনে হচ্ছে ফোকলার সাথে টিনের মনে হয় কোনো সম্পর্ক নেই। ওরম মনে হয় জায়গায় জায়গায় মানুষ চোখে দেখতে পাচ্ছে, তার সাথে ঘুরছে বেড়াচ্ছে, কোর্টে যাচ্ছে, জায়গার নাম ধরে ধরে দিচ্ছে, কি পায়েল মোড়, কি 72 কোর্ট, সমস্ত জায়গায় দেখে নিচ্ছে। ও বলছে কোনো সম্পর্ক নেই। ওদের বাড়িতে যখন ব্লগ হচ্ছে, একজন ওর দাদা যখন শ্বশুর বাড়িতে রয়েছে, তখন একজন পাশ থেকে বলছে ও বাপি বলছে, আর তাও বলছে নাকি কোথায় ফোকলা, ও দেখেইনি ফোকলাকে, কোথায় ফোকলা। তো কথা ঘোরানোর জন্য বললো ফোকলা এখন টিনের বাড়ি, কি জানো, সরি, সীমার বাড়িতে। তো ওর তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে সীমাকে না টানলে ওর হবেই না, ওর ভিউজই হবে না। প্রত্যেকটা মানুষ এই একই কথা, ওর ওখানে শুধু সীমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে পারলে বাঁচে। তো যাই হোক, এই হচ্ছে বক্তব্য। আমি এবার লাস্ট যেটা বলছিলাম, যে ভিডিওর মধ্যে দেখলাম যে একটা টাইটেল, যে আমাদের রোম্যান্সের জন্য কোনো ডেট মানে বার ফিক্স লাগে না। তো সেটা দেখে আমি দেখি কি বলেছে। অবশ্যই এটা নিশ্চয়ই বুঝতেই পারছি মন্দিরা সোমনাথকে ঠোকাঠুকি দিয়েই বলেছে। তো সেক্ষেত্রে সেরকম তো কিছু বললো না, তবে একটা জিনিস দেখলাম, বললো যে শরীর খুব খারাপ, আর তাতে বুঝলাম যে আর পরে বললো যে তোমরা অন্য কিছু ভেবো না, আমার 2 দিন আগেই পিরিয়ডস হচ্ছে। তো বুঝতেই পারলাম সেই জন্যই এত বরের কাছে ঘাসাঘাসি কেন করছে। এটা হয় একটু, আমরা সবাই যারা আমরা জানি যে এই সময়টা একটু কি ইচ্ছা করে। তো সেই জন্য দেখলাম ইচ্ছা করে ক্যামেরার জন্য পাশে গিয়ে শুলো। আর এইবারেই আমি দেখলাম সেটাতেই আমি বুঝলাম যে ও কি পরিমাণে ফিল্টার ইউজ করে, আমি বুঝতে পেরে গেলাম। কারণ এই যে যার পাশে শুয়েছিল তাকে তো আমি সচক্ষে দেখেছি, তার মুখটা আমি এমনি দেখেছি, যখন ক্যামেরায় দেখছি পুরো প্লেন ফ্ললেস একটা স্কিন। আমি দেখে ভাবছি ভাই এটা কি দেখলাম, এটা আমি কি দেখলাম। সেদিন যেটা দেখলাম আর এদিন যেটা দেখলাম এ তো আকাশ পাতাল তফাৎ। তখনই বুঝে গেলাম মাঝখানে তো ফিল্টার রয়েছে। আর এই যে বলি না যে ও যে এত ফিল্টার ইউজ করে, এত সুন্দর, ও সাজে না গোজে না, বলে আমি একদম সাজি না, আমি সাজতে গুজতে আমার লাগে না। লাগবে কি করে? ফিল্টার থাকলে আর মানুষ সাজে গোজে? ফিল্টারটাই নিজের কাজ করে দেয়।
তো এটা তো একেবারে 100%। এবার আমি মানে স্বচক্ষে প্রমাণ, এমনিতেই যেদিন আর কি যারা দক্ষিণেশ্বরে দেখেছিল, সেখানে তো দক্ষিণেশ্বরে একটা লাইভে পুরো দেখেছিলাম রানু মণ্ডলের বড় দিদি, রানু মণ্ডলের চেয়েও আরও অনেক বেশি বয়স্ক লাগছে, মুখটা পুরো ওরকম বাপরে বাপ। তো সেই যে জঘন্য লাগছিল, মানে এখন আমি বুঝি যে এত সুন্দর স্কিন, প্লেন পুরো একদম ঝকঝক করছে, স্কিন থেকে যেন মনে হচ্ছে তেল ঝরছে, এত সুন্দর স্কিন তো ভাই ছিল না। আমি তো সামনে গিয়ে দেখলাম, তাও এসির মধ্যে দাঁড়িয়ে, তা এরকমও নয় যে রোদে পুড়ে তাতে পুড়ে সে সময় দেখেছি, এরকমও তো ব্যাপার না। দিব্য এসির মধ্যে দাঁড়িয়ে ছিল, সে সময় দেখেছিলাম, এরকম তো স্কিন ছিল না, একেবারে এরকম ফ্ললেস স্কিন তো নয়। অবশ্যই যেরকম সাধারণ মানুষের, আর ও যে স্কিনটা দেখায় না, ওটা ভীষণ অস্বাভাবিক লাগে, কারণ সত্যিকারে ওরকম স্কিন, ওরকম গ্লাস স্কিন হয় না। মানে সেই কোরিয়ানরা যারা দেখায় না, তাদেরও কিন্তু ওগুলো ফিল্টার দেওয়াই থাকে একটু, ওরকম গ্লাস স্কিন কোনো মানুষের হয় না। এটা শুধুমাত্র পুরো ফিল্টার দিয়ে মানে যে করেছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। ভাই যারা নিজেদের অস্তিত্ব নিয়েই এরকমভাবে এত মানে কি বলবো দ্বিধাদ্বন্দ্বে ভোগে, যে নিজেদের নিজস্বতাটা দেখায় না, তারা আর অন্যকে আঙুল তোলার কোনো মানেই হয় না। এটা মাথায় রাখতেই হবে যে আমি আজকে এরকম স্কিন নিয়ে যাচ্ছি, আমি ক্যামেরার সামনে আসছি, আজকে যখন আমি রাস্তায় আমাকে লোকে দেখবে, তখন তো আমার আসলিয়াতটা সবাই জানতেই পেরে যাবে, কি লাভ হবে আমার? বাট ওই যে ক্যামেরা ওই লোকটা সামলাতে পারে না, যে এই যে একটা ফিল্টার দিলে যে কি সুন্দর একটা না সেজেও একটু কাজল পরে নিলাম, একটু লিপস্টিক খরচা করে নিলাম, ব্যাস, বাদ বাকি আমার মুখটা পুরো স্কিন পুরো প্লেন যেরকম করে দেয়, একদম গ্লাসের মতো ঝকঝক ঝকঝক করছে, সেটা দিয়ে আবার যখন মানুষ প্রশংসা করে কি সুন্দর তোমার স্কিন গো, কি দারুণ, তখন লজ্জা পায়, সত্যি আমার ভীষণ সুন্দর স্কিন, ভীষণ সুন্দর স্কিন। তো চুলটা তো সেটা আমরা সবাই জেনে গেছি, সেই জন্য ওটা নিয়ে আর বলার কোনো ব্যাপার নেই। তো দেখছিলেন কবে যেন দীপ্তিদি বলছিল যে তোরা যা শুরু করেছিস মনে হয় এবার স্বামী স্ত্রী পাশাপাশি শুয়েও দেখিয়ে দিবি, একদম তাই দেখিয়ে দিল, একদম দেখিয়ে দিল। তো ওই মানুষকে খোঁচা দিতে গিয়ে যে নিজে কোথায় নামে বুঝতে পারে না। তো যাই হোক, এই অবধি রাখলাম ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।